হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আহ এখানে অনেকেই আছেন আমার পরিচিত। হাবিবুর রহমান ভাই আছেন, আরো হয়তো অনেকে আছেন পরিচিত। যাই হোক, আম থ্যাংক ইউ ক্লাসে জয়েন করার জন্য। আর হচ্ছে আচ্ছা, ১ম এ আমি একটু মানে সরি বলে নিচ্ছি আরকি। আ আ কজ আমার হয়তো আমি তো বাসায় আছি, খুবই ক্যাজুয়াল লুকে আছি। হ্যাঁ? হয়তো ব্যাকগ্রাউন্ড বেশি ভালো না। আর এই তো আরকি খুবই ক্যাজুয়াল লুকে আছি। হ্যাঁ? আমি তো খুব একটা আ ওইভাবে যে খুব একেবারে ইয়ে করে নিতে হবে, ঐরকম না। আর ঐরকম সেটআপ ও আমার নাই আসলে। আমি এমনিও সাধারণ মানুষ। এই আরকি। তো যাই হোক, আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর। আম আপনারা যারা আজকে হোমিও ডাইজেস্টের আ এই ওরিয়েন্টেশন ক্লাসে যুক্ত হইছেন, এখানে আমি দেখতেছি আমার অনেক মানে হোমিও ডাইজেস্টের কলিগ বলা চলে বা আমার স্যার যারা, হ্যাঁ? আ আ ওনারাও কেউ জয়েন করেছেন। জুয়েল রউফ স্যার জয়েন করছেন। আ আরো হয়তো কেউ আছেন। আমি আসলে চিনি না সবাইকে। আ হয়তো আমার পরিচিতের বাইরে কেউ থাকতে পারেন। তাদেরকে আরকি কি বলবো? কর্ডিয়ালি ওয়েলকাম আম আমাদের ক্লাসে। আর এছাড়াও যারা জয়েন করছেন বিভিন্ন প্রান্ত থেকে, দেশে বা দেশের বাইরে থেকে, সবাইকে হোমিও ডাইজেস্টের আজকের আয়োজনে স্বাগতম। তো বেসিক্যালি যেটা হচ্ছে বিষয় যে আপনার ১ মিনিট। ওকে। তো বেসিক্যালি যেটা বিষয় যে আমি আ ১ম এ আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমি আ পেশাগতভাবে একজন ফার্মাসিস্ট। তো আমার কাজকর্ম হচ্ছে ওষুধপত্র, মেডিসিন, হাবিজাবি, ডোজ, ইন্টারেকশন, আ ঠিক আছে? অ্যাডভার্স ইফেক্টস, সাইড ইফেক্টস এইসব নিয়ে হচ্ছে আমার কাজ। হ্যাঁ? তো আমার পড়াশোনা আমি ১ম এ ডিপ্লোমা করেছি। ডিপ্লোমা ইন ফার্মাসি বলা হয় এটাকে। তারপরে আ ব্যাচেলর করেছি বিএসসি ইন ফার্মাসি। আর এই তো এখন আমি প্রফেশনে আছি। আমি ওই তো হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে আছি। একটা হসপিটালে জব করি। আর এই তো মোটামুটি আমার পরিচয়। সায়েন্স যেহেতু ফার্মাসিস্ট আমার এসএসসি, এইচএসসি এগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল। আর আমি হচ্ছে মোটামুটিভাবে ২০১৬ সাল থেকে প্রফেশনে ঢুকে গেছি। অর্থাৎ পেশাগতভাবে আ স্টুডেন্ট ফার্মাসিস্ট তো ছিলামই অনেকদিন ধরেই ২০১০ সাল থেকে। আর পেশাগতভাবে ২০১৬ সাল থেকে আমি আরকি কাজকর্মের সাথে যুক্ত, চাকরি-বাকরি করি এরকম। খুবই সাধারণ মানুষ। তো বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন জায়গায় আসলে আমার কাজ করার সুযোগ হইছে। আ মানে হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসেবে বা হচ্ছে বিভিন্ন ফিল্ড ট্রেনিং, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এইসবের কারণে যৎসামান্য কিছু অভিজ্ঞতাও অর্জন করেছি। তো সেই সুবাদে আমি আ মানে যতদূর অর্জন করেছি আমি চেষ্টা করব আপনাদেরকে ততদূর দেয়ার জন্য। ১ ২য় বিষয় হচ্ছে আমি উম এখানে হোমিও ডাইজেস্টে আমি আসলে যেই ক্লাসগুলি নেই, আমার হেডে হচ্ছে মূলত ২ টা ক্লাস অ্যানাটমি আর ফিজিওলজি। হ্যাঁ? অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আর হচ্ছে এছাড়াও প্যাথোলজির একটা অংশ আমি নিয়ে থাকি। গত ব্যাচেও আমি নিয়েছি। আশা করি এই ব্যাচেও আমি নিবো। তো সব মিলিয়ে একটা আ ব্রড পার্ট হয়তো আপনারা আমাকে পাবেন। আ হয়তো এই চেহারা দেখতে বিরক্ত হয়ে যেতে পারেন শেষের দিকে, জানি না। আর হচ্ছে এই তো মোটামুটি এটাই। তো আহ আচ্ছা, অনেকেই জয়েন হয়ে গেছেন ইতিমধ্যেই। তো যেটা হচ্ছে বিষয়,
যেহেতু আমি অ্যানাটমি, ফিজিওলজি আর প্যাথোলজি নিয়ে আমার আপনাদের সাথে ক্লাস হবে। তো সবচেয়ে বড় যেই জিনিস, আমি নিজেও আসলে লিখতে পছন্দ করি বা আমি প্রচুর লেখি। ঠিক আছে? তো আমার ক্লাসে আমি রিকোয়েস্ট করব যে যারাই আছেন একটু নোট এবং কলম সাথে রাখতে পারেন। হয়তো ছোটখাটো কিছু বিষয় আপনি নোট করে নিয়ে যেতে পারেন। এই। আর হচ্ছে আমার কথা বা আমার ভিডিও যদি না দেখতে পান আমাকে কাইন্ডলি বলবেন যে আপনার কথা শুনতে পাচ্ছি না। ঠিক আছে? আমি তো ভাববো যে আমার কথা শুনতেই পাচ্ছেন। এই। তো আজকে মূলত যেই ওরিয়েন্টেশন সেটা হচ্ছে অ্যানাটমির। ঠিক আছে? আগামী রবিবার যেটা হবে সেটা ফিজিওলজির এবং তারপরের রবিবার যেটা হবে সেটা প্যাথোলজি। হ্যাঁ? তো যেহেতু ওরিয়েন্টেশন, আমি আসলে আ কোন নির্দিষ্ট টপিকে যাব না। আমি একটা ব্রড ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমরা কি শিখবো এবং কেন শিখবো। ঠিক আছে? কেন শিখবো এবং কি শিখবো? এই ২ টা জিনিসের আমি একটু আপনাদের সাথে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা 4th ব্যাচে ছিলেন, আমি তো 3rd ব্যাচে আসলে ক্লাস নিই নাই। 4th ব্যাচে যারা ছিলেন তারা হয়তো আমার পড়ানোর স্টাইল বা এগুলি সম্পর্কে ভালোই পরিচিত। তো মূলত যে জিনিসটা, হ্যাঁ? আমি ১ম এই যেটা বলতে চাচ্ছি, মূলত যে জিনিসটা যে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি খুবই প্র্যাকটিক্যাল সাবজেক্ট। হুম? খুবই প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এখানে থিওরির অবস্থান আছে। আমি বলব যে এখানে 50% থিওরি, 50% ই প্র্যাকটিক্যাল এবং আ মানে থিওরি এবং প্র্যাকটিক্যাল এত ওতপ্রোতভাবে জড়িত, হুম? এতই এতই আ থিওরি এবং প্র্যাকটিক্যাল এতই আ মানে রিলেটিভ, এতই সম্পৃক্ত যে আপনার যেই অংশটুক থিওরি, ঠিক আছে? সেটাও একভাবে প্র্যাকটিক্যাল হয়ে যায়। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর যেই জিনিসটা হচ্ছে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি পড়াইতে গিয়ে আমি প্রচুর ছবি এগুলা ইউজ করব। প্রচুর রেফারেন্স ইউজ করি আমি। আর আ যেহেতু আসলে উম আমাকে বিভিন্ন সময় কাজের জন্য আমাকে হচ্ছে এই কম্পিউটার এইডেড বিভিন্ন কাজকর্ম লাইক পাওয়ার পয়েন্ট, গ্রাফিক ডিজাইনের বিভিন্ন টুলস এগুলো আমাকে ইউজ করতে হইছে। তো আমার প্রেজেন্টেশন থাকে একটু বড় এবং ক্লাসও হয়ে যায় আসলে একটু ব্রড। ঠিক আছে? তো আ এর একটাই কারণ যে প্র্যাকটিক্যাল এবং থিওরির সম্মিলন করতে গিয়ে আমাকে প্রচুর উদাহরণ ইউজ করতে হয়। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। সো আমার সাথে আপনাদের যত ক্লাস হবে সব হবে আ টোটালি প্র্যাকটিক্যাল। ঠিক আছে? প্রেজেন্টেশন, কথাবার্তা সব হবে প্র্যাকটিক্যাল। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমি দেখলাম যে আপনারা অ্যাজ যারা হচ্ছে ডিএচএমএস আ করেন বা করেছেন, যে আপনাদেরকে আসলে অ্যানাটমি, ফিজিওলজি পড়তে হইছে মেবি বাংলায়। হ্যাঁ? তো আমি আসলে আ আমার স্লাইড গুলি হবে সব ইংলিশে। হ্যাঁ? কিন্তু আমার লেকচার হবে বাংলায়। এতে করে যেই জিনিসটা সুবিধা হবে সেটা হচ্ছে লাইক মনে করেন আপনার হচ্ছে যেহেতু আ সবাই ইংলিশে ওভাবে বুঝবে না বা কথাগুলি ইংলিশে বললে হয়তো আ ধরতে পারবে না এরকম। আ সেক্ষেত্রে দেখা যাবে যে আমার যেহেতু স্লাইড ইংলিশে এবং আমি বুঝাবো বাংলায়, সেজন্য দেখা যাবে যে আপনার ২ টা সুবিধা হবে। একটা হচ্ছে আপনি আ যেহেতু আ ইংলিশ বেসড। ঠিক আছে? মেডিকেল সায়েন্সের একেবারে আমরা ডিপ্লোমাতেও ইংলিশ পড়েছি, আমরা বিএসসি তেও ইংলিশ পড়েছি। ঠিক আছে? আমার মানে বাংলার কোনো স্থানই ছিল না। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি ইংলিশে পড়তে হইছে। হ্যাঁ? আ তো দেখা গেছে যে আর মেডিকেল সায়েন্স তো কমপ্লিটলি ইংলিশ ডিপেন্ডেন্ট। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের হয়তো অনেক ইংলিশ টার্মিনোলজি জানা না থাকতে পারে। ঠিক আছে? লাইক মনে করেন আমি ক ক মানে ছোট একটা জিনিসই বললাম স্প্লিন, আ আ স্প্লিন। হ্যাঁ? বাংলায় ধরেন যে এটাকে প্লীহা বলে। কিন্তু কোন বইয়ে তো আর প্লীহা লেখাটা থাকবে না। তাই না? সব জায়গায় দেখা যাবে যে স্প্লিন বলা হচ্ছে, স্প্লিনোমেগালি বলা হচ্ছে, আ বা বা এরকম। ঠিক আছে না? তো এই যে স্প্লিন, এইজন্য দেখা যাবে যে আপনারা আ যেহেতু বাংলায় পড়ছেন, আমার ক্লাস করার কারণে দেখা যাবে যে আপনাদের ইংলিশটা চর্চা হয়ে যাবে। হুম?
বা যারা ইংলিশে পড়েছেন, আমি তো জানি না, আমি বিএচএমএস পড়ি নাই, বিএচএমএস এ হয়তো ম্যাক্সিমামই ইংলিশ হওয়ারই কথা, যেহেতু এটা ভার্সিটি লেভেল। তো হতে পারে সেই ক্ষেত্রে আপনাদের জন্য আরো ইজি হবে আর কি, মানে যেহেতু বাংলা ইংলিশের সম্মিলন, তো আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল লেভেলের, হ্যাঁ, যে কোনো বই পড়ে বোঝার জন্য, যে কোনো লেকচার পড়ে বোঝার জন্য, হ্যাঁ, আমাদের বই দেওয়া হবে। ঠিক আছে? অ্যানাটমি এন্ড ফিজিওলজির উপরে হলিস্টিক, মানে অ্যানাটমি এন্ড ফিজিওলজি ফর হলিস্টিক প্রেসক্রাইবার্স, হ্যাঁ, এই নামের একটা বই অলরেডি হোমিও ডাইজেস্ট থেকে পাবলিশ করা হয়েছে। আর এছাড়াও হচ্ছে মাহফুজ স্যার আমাকে বলেছিলেন একটা হ্যান্ড নোট তৈরি করার জন্য। তো ইটস আ নিউজ, টু বি গ্ল্যাড দ্যাট আই হ্যাভ, মানে আমি মোটামুটি 50% অফ মানে টোটাল টাস্ক আমি কমপ্লিট করে ফেলেছি, এবং আমার মনে হয় যে আপনারা যতদিনে কোর্সে এন্ট্রি হবেন ততদিনে হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে। এটা হ্যান্ড নোট, এটা কোনো বই না, এটা একটা একটা হ্যান্ড নোট হবে, যেটা কিনা মানে আমাদের অ্যানাটমি ফিজিওলজির বেসিক আলোচনাগুলিকে আরো সংক্ষিপ্ত, মানে বিষয় হচ্ছে মেডিকেল সায়েন্স কিন্তু মোটেও সংক্ষিপ্ত না, অনেক ব্রড। হ্যাঁ, মনে করেন এমএস কার্ডিওলজি, একজন ডক্টর এমবিবিএস করবে 5 বছরে, আবার এমএস করবে কার্ডিওলজিতে, তাও প্রায় 5 বছর। তাইলে মনে করেন জাস্ট কার্ডিওলজি, জাস্ট হার্টের উপরে তাকে 5 বছর পড়তে হয়। তো হাউ মাচ ব্রড ইট কুড বি, হাউ মাচ ব্রড, কি পরিমাণ ব্রড হইতে পারে এক একটা আলোচনা, হার্টের এক একটা আর্টারি, এক একটা মানে ভেইন, হ্যাঁ, এক একটা নার্ভ সাপ্লাই পর্যন্ত। ওকে, আমি এটা ধরে নিলাম, হ্যাঁ, থ্যাংক ইউ। তো কি পরিমাণ ব্রড পড়াশোনা হয় এটা অনুমান করতে পারতেছেন তো। কথা হচ্ছে মেডিকেল সায়েন্সকে সংক্ষিপ্ত করা কঠিন, আর ব্রড করাই সহজ, বিস্তারিত আলোচনা করা সহজ, সংক্ষিপ্ত করা কঠিন। এটা আমি, সাউন্ড ক্লিয়ার না? হতে পারে আপনার ক্লিয়ার আছে ওখানে স্যার, সমস্যা। ক্লিয়ার আছে, মাঝে হ্যাঁ মাঝে হ্যাঁ, একটু আমার এখানে, ড্রপ করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো মেডিকেল সায়েন্সের যে কোনো ইস্যু সংক্ষেপে আলোচনা করা কঠিন, এটা আমি বুঝতে পেরেছি যখন আপনাদের ক্লাস আমি নিতে গেলাম। ঠিক আছে? কারণ আমি তো সংক্ষেপ আমাকে পড়তে হয় না, কারণ আমাকে 4 4 8 বছর পড়তে হয়েছে। ঠিক আছে? আমাদেরকে ব্রড পড়তে হয়েছে। সংক্ষেপ করতে গিয়ে আমি দেখলাম যে মানে কি করি? হ্যাঁ, স্লাইড বানাইতে গিয়ে দেখলাম যে মানে সংক্ষিপ্ত করাই মুশকিল। তো সেই ক্ষেত্রে আমি এই যে হ্যান্ড নোট বানাচ্ছি, এই হ্যান্ড নোটটা হয়তো বইয়ের মতো হবে না, এটা জাস্ট স্পেশালি যারা হোমিও ডাইজেস্টে পড়বেন, বা হয়তো আপনারা যারা ক্লাস করতেছেন আপনাদের জন্য দেয়া হতে পারে, বা এটা কি হবে আমি জানি না। হ্যান্ড নোট আমি করে আমি মাহফুজ স্যারকে দিয়ে দিব। এটা আপনাদের জন্য অনেক সহায়ক হবে, কারণ এটা অনেকটা সংক্ষিপ্ত আকারে আপনারা পাবেন আর কি। ঠিক আছে? এই হচ্ছে ইস্যু। আর তো যেটা বলতেছিলাম যে ইংলিশ বাংলার আপনাদের একটা কম্বিনেশন হবে, এটা আপনাদের জন্য ইজি হবে, মানে ভবিষ্যতে যে কোনো আলোচনা, যে কোনো জিনিস বুঝতে পড়তে আপনাদের জন্য সহজ হওয়ার কথা। ঠিক আছে? যেহেতু আমি ইংলিশ এবং বাংলা উভয় ধরনের আহ, কথাবার্তা, উভয় ধরনের টার্মিনোলজি আসবে। এই। এখন আচ্ছা, আমরা অ্যানাটমি কেন পড়বো? এটা একটা ভালো প্রশ্ন। যেটা আমি বললাম যে কি কি পড়বো, কেন পড়বো, এই নিয়ে হচ্ছে আজকের কথাবার্তা। কেন অ্যানাটমি পড়বো? কি মনে হয় কেন পড়বো? কেউ কি বলবেন? আপনার কি মনে হয় কেন অ্যানাটমি আমরা পড়ি? যারা অলরেডি বিএচএমএস করে ফেলেছেন বা পড়তেছেন, সেকেন্ড ইয়ার শেষ, সেকেন্ড ইয়ারেই তো বোধহয় অ্যানাটমি থাকে। ঠিক আছে? বলেন তো অ্যানাটমি কেন কেন পড়ি? ওয়াই? স্যার নতুনরা বলবে, হুম, নাজিম ভাই, উত্তরটা কি নতুনরা দিবে? বুঝতে পারিনি, আরেকবার একটু রিপিট করবেন? যারা নতুন তারাই কি উত্তরটা দিবে নাকি সবার জন্য? না, আপনিও দিতে পারেন। স্যার আমার কাছে তো রোগী এসে আমার ভাষায় কথা বলবে না, সে তার ভাষায় বলবে যে ডাক্তার সাহেব আমার পেটের এই যে ইয়ান দি, এই যে কলিজা যে ইয়ান দি করে খালি কুটুর কুটুর করে খোঁট মারে, ঘুমাইতে পারি না, খাইতে পারি না, কি যে অবস্থা, ইয়ান তেন ব্যথা, আস্তে 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 দাঁড়ান উঠতে থাক। হ্যাঁ,
এই টাইপের করে রোগী যখন বলবে, এখন আমি তো আর এইভাবে আমার বইও পাবো না, আমি যেভাবে শিখছি সেটাও আমি বুঝবো না। তো আমি যেন এই বিষয়টাকে সমন্বয় করতে পারি, তার জন্য আমার অ্যানাটমি অর্থাৎ দেহের যে গঠন এটার উপর আমার খুব ভালো রকমের পড়াশোনা জানাশোনা থাকতে হবে, যেন রোগের প্রত্যেকটা কথা আমি আমার চোখের সামনে দেখতে পাই। রোগী কথা বলবে, আমি চোখের সামনে দেখবো তার শরীরে কি হচ্ছে আসলে। হ্যাঁ, তখন আমি রোগীর সমস্যাটা সত্যিকার অর্থে বুঝতে পারবো। সমস্যাটা কি নার্ভে, নাকি এটা হচ্ছে গিয়ে হাড়ে, নাকি এটা হচ্ছে গিয়ে মাংসপেশিতে, ঠিক সমস্যাটা আসলে কোথায়, সমস্যাটা আসলে কি, এই এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার থাকবে। রোগী যেমন হাতড়ে বলে, আমি এরকম হাতড়ে বলবো না। তো এই বিষয়টা ক্লিয়ার যদি থাকে, তবে আমি বুঝতে পারবো সমস্যাটা কি, এটা পরবর্তী ধাপে আমি বুঝতে পারবো। এবং অন্তত রোগীকে এইটুকু বলতে পারবো যে আপনার সমস্যাটা আসলে এইটা। হ্যাঁ, আর যখন আমি এই কথাটা এই বিষয়টা বুঝবো যে সমস্যাটা আসলে কোথায়, তখন আমি বুঝতে পারবো রোগীর আসলে এখন ওষুধ তো আমি দিব, তার আগে তার পথ্যটা কি হবে, কি সে করবে কি করবে না, কি খাবে কি খাবে না, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো, মানে সামগ্রিকভাবে এই বিষয়টা কিন্তু আসে। অ্যানাটমিটা কিন্তু শুধুমাত্র অল্প একটা একটু বিষয় নিয়ে বসে থাকেনি, এর প্রয়োজনীয়তা কিন্তু বিস্তৃত। তো আমি খুব ছোট করে বললাম আর কি। তো আমার সমস্যা বুঝতে হলে, রোগীকে বুঝতে হলে অ্যানাটমির জ্ঞানটা আমার জন্য খুবই বাধ্যতামূলক। যদি আমার অ্যানাটমির জ্ঞান না থাকে, রোগী যেমন কয় যে ইয়েন্দি করি ব্যথা উর্মি উঠি যা, আমিও এরকমই চিন্তা করব, এবং আমি কি ওষুধ যে দেওয়া উচিত সেটা আমি বুঝবো না। হোমিওপ্যাথি শুধু মেট্রিয়ামেরিকা এবং অর্গানন পড়লেই হয়ে যায় না, অ্যানাটমি এবং ফিজিওলজিতে খুব তুখোড় থাকতে হয়। থ্যাংক তো ইউ নাজিম ভাই, থ্যাংক ইউ। আর কারো কিছু বলার আছে? কি মনে হয় কেন অ্যানাটমি পড়ি আমরা? পড়লে কি লাভ, না পড়লে কি লস? জি স্যার, শুনতে ওপেন পাইনি স্যার। ডিসকাশন করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, পড়লে লাভ ওপেন আছে, ডিসকাশন। না পড়লে নিজের লস। ডাক্তার হতে হলে, প্রপারলি ভালো মানের ডাক্তার হতে হলে অবশ্যই অ্যানাটমির দরকার আছে, অ্যানাটমি ফিজিওলজি রেগুলার জ্ঞান। আর আমি যদি হাতুড়ে ডাক্তার হই তাহলে এগুলো দরকার নেই, এক কথায়। থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে হোমিও ডাইজেস্টের ভিশনটা কি? হোমিও ডাইজেস্ট আসলে আহ, হোমিওপ্যাথ তৈরি করে, বিষয়টা এরকম না যতদূর আমি জানি আর কি। হ্যাঁ, আমি একজন হোমিও লাভার ব্যক্তি। হ্যাঁ, আমি কিন্তু আহ, হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থাটাকে খুব ভালোবাসি আর কি। ঠিক আছে, মানে এটা আমার প্রফেশন না, আমার প্রফেশনের সাথে কোনো ভাবেই রিলেট করে না, কিন্তু আমি খুব ভালোবাসি। বিষয়টা হচ্ছে এটা। হ্যাঁ, এত ভালোবাসি যে মানে আমি আমার পুরো ফ্যামিলি সহ আমার মানে গোষ্ঠীর যত আছে সবাই কিন্তু আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট সবার আগে ট্রাই করি যে কোনো প্রবলেমে। ঠিক আছে, তো এই পরিমাণ ভালোবাসি। হুম, এবং বিভিন্ন বইগুলি, ঠিক আছে, আমার অনেকটাই পড়া আছে। হ্যাঁ, তো এই যে বইগুলি আমি কিন্তু মানে এমন না যে এটা আমার প্রফেশনের সাথে কোনো সম্পৃক্ততা আছে, কিন্তু তারপরে আমি বইগুলো পড়ি, ভালো লাগে। এবং খুব চমকপ্রদ, আমি অনেক কিছু শিখছি, আরো শিখতে চাই। তো মানে বিষয়টা যেটা হচ্ছে, আমি যেটা বুঝি, হোমিও ডাইজেস্ট আসলে দক্ষ দক্ষ হোমিও চিকিৎসক তৈরি করা হোমিও ডাইজেস্টের কাজ, যতদিন আমি জানি। হ্যাঁ, হোমিওপ্যাথ তো অনেকেই, কিন্তু দক্ষতা অন্য একটা বিষয়। ঠিক আছে, আপনি দেখবেন যে অনেক ডাক্তার আছে ৫, ৬টা, 10টা করে ডায়াগনস্টিক টেস্ট দিয়ে দিবে, রিপোর্ট আসবে, তারপরেও তার ডায়াগনোসিস কমপ্লিট হবে না, সে তাও বুঝে না। আবার অনেক ডক্টর আছে আপনার চেহারা দেখে বা আপনার কথা বলার অভিব্যক্তি দেখেই বুঝে যায় বা অনেকটাই কাছাকাছি চলে যায় যে আপনার কি প্রবলেম। ঠিক আছে, তো এটা এই ভ্যারিটা আসলে কেন, ডিফারেন্সটা কি থেকে হয়? দক্ষতা থেকে। ঠিক আছে, তো এই যে দক্ষতা অর্জন, আপনার এই দক্ষতা অর্জনের জন্য আপনাকে দুইটা জিনিস জানতে হবে। এক হচ্ছে বর্ণমালা। হ্যাঁ, যে কোনো ভাষা আমরা যদি শিখতে চাই, আরবি, বাংলা, হ্যাঁ, বা উর্দু বা হিন্দি বা ইংলিশ, যাই শিখতে চাই, প্রথমে আমাদেরকে শিখতে হয় কি? বর্ণমালা, ABCD, অ আ এ ই, এইসব। ঠিক আছে, তো অ্যানাটমি হচ্ছে নট অনলি অ্যানাটমি, অ্যানাটমি এবং ফিজিওলজি, এই দুইটা বেসিক্যালি, এই দুইটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের বা মানে মেডিকেল সায়েন্সের বর্ণমালা। ঠিক আছে, অ্যানাটমি আর ফিজিওলজি ছাড়া মেডিকেল সায়েন্সের কোনো কিছুই আপনি বলতে পারবেন না।
ঠিক আছে? যেমন ওই যে বর্ণমালা ছাড়া যেমন কোনো কিছু লেখা বা বলা সম্ভব না, অ্যানাটমি ফিজিওলজির জ্ঞান ছাড়াও আপনি কোনো কিছু আসলে বলতে পারবেন না। ঠিক আছে? এইজন্য আপনাকে অ্যানাটমি ফিজিওলজি শিখতে হবে। এক। দ্বিতীয় কথা হচ্ছে অ্যানাটমি হচ্ছে ম্যাপ, মানচিত্র। ঠিক আছে? আপনি যেমন বুঝতে পারতেছেন যে ঢাকা থেকে আমি যাব সিলেট। কোন দিকে সিলেট? ওই দিকে। হ্যাঁ? ওই দিকে। কোন দিকে? উত্তর পূর্ব দিকে সিলেট। ঠিক আছে? সিলেট থেকে আপনি চিন্তা করেন যে আমি যাব লাইক মনে করেন যে নেত্রকোনা যাব। কোন দিকে নেত্রকোনা সিলেট থেকে? কোন দিকে? একটু দক্ষিণ দিকে, তাই তো? বা দক্ষিণ পূর্ব দিকে। এই যে আমি বলতে পারতেছি, এই যে আপনি বলতে পারতেছেন, এটা হচ্ছে একটা ম্যাপ, মানচিত্রের মতো। ঠিক আছে? কোনটার পরে কোনটা, কোনটার আগে কোনটা, এখান থেকে ওখানে কোন রাস্তা দিয়ে গেছে, ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, নাকি লঞ্চে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কি কি রুট আছে, ঠিক আছে, কি কি রুট আছে, কোন রুটটা কোনটার উপর দিয়ে গেছে। যেমন ঢাকা থেকে সিলেট যাইতে হইলে আগে কোথায় যাইতে হবে? হুম? নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে, তারপরে হবিগঞ্জ, মৌলভীবাজার, দেন সিলেট। দেখছেন কত সুন্দর আমি বলতে পারতেছি। হুম? নাজিম ভাই আবার আমাকে থ্যাংক ইউ দিয়েন না যে আমি সিলেট চিনে ফেলছি। মানে বলতেছি আর কি যে এই যে ম্যাপ, মানচিত্র, এই মানচিত্রটা হচ্ছে ফ্যাক্টর। ঠিক আছে? এই মানচিত্র ছাড়া আপনি কিন্তু কিছু চিনবেন না। হুম? কিছু চিনবেন না, কোথায় যশোর, কোথায় খুলনা, কোথায় রংপুর, কোথায় কি, কিছু চিনবেন না। সো আপনাকে মানচিত্র জানতে হবে। এই হিউম্যান বডির মানচিত্র হচ্ছে অ্যানাটমি। ঠিক আছে? হিউম্যান বডির মানচিত্র হচ্ছে অ্যানাটমি। তো এই জন্য আমাদেরকে অ্যানাটমি জানতে হবে। সাধারণভাবে অ্যানাটমি বলা হয় কি, অ্যানা মিন্স হচ্ছে আপ। হ্যাঁ, আপ মানে উপরে, আপ না, আমরা বলি না যে ফিল আপ, কাট আপ, এরকম আর কি, মানে সম্পন্ন করা, এই জিনিসটা অ্যানা মিন্স আপ, আর টমি মিন্স কি, কাট, টু কাট। ঠিক আছে? তাহলে অ্যানাটমি হচ্ছে সেই জিনিসটা যেটা মানুষকে, ঠিক আছে, বা যে কোনো প্রাণীকে কেটে তার ভিতরের সম্পূর্ণ জিনিসটাকে মানে অবজার্ভ করে, স্টাডি করে, অধ্যয়ন করে। ঠিক আছে না? আপনার বাসার ফ্যান, আপনার বাসার টিভি, ফ্রিজ নষ্ট হয়ে গেলে, হ্যাঁ থ্যাংক ইউ, আপনার বাসার টিভি, ফ্রিজ নষ্ট হয়ে গেলে আপনি তো ঠিক করেন না, করেন? আপনি নিয়ে যান মেকানিকের কাছে। কেন মেকানিকের কাছে নিয়ে যান? আপনি তো ঠিক করলে পারেন, তাই না? আপনি তো ঠিক করলে পারেন, কেন মেকানিকের কাছে নিয়ে যান? কারণ স্যার আমার চাইতে মেকানিক ব্যাপারে খুব ভালো জানে। ওই যে যন্ত্রাংশ বা বিষয় যন্ত্র হচ্ছে, নিয়ে যায় তার অ্যানাটমিটা মেকানিক সবচেয়ে ভালো জানে। আমি থ্যাংক ইউ, কোনটা ধরতে গিয়ে কোনটা ধরে এক্স্যাক্টলি ছিঁড়ে তাই, ফেলবো, পরে যন্ত্র নষ্ট হবে। এক্স্যাক্টলি তাই। কোথায় যে মাদারবোর্ড, সেই মাদারবোর্ড থেকে কোন সার্কিট গুলি কোন আইসি দিয়ে কোথায় গিয়ে মিলছে আমি জানি না, ঠিক না? আমরা জানি না, এই জন্য আমরা মেকানিকের কাছে নিয়ে যাই। কেন? মেকানিক ওই জিনিসের অ্যানাটমি জানে। ফ্যাক্ট হচ্ছে এটা। মানে নট অনলি অ্যানাটমি, অ্যানাটমি এবং ফিজিওলজিটা সেই মেকানিক ভালো জানে, আমার চেয়ে ভালো জানে, এই জন্য আমি তার কাছে নিয়ে যাই। ঠিক আছে? ঠিক একইভাবে মানুষের চিকিৎসা যদি আপনাকে করতে হয়, মানুষের অ্যানাটমি আপনাকে জানতে হবে। আপনি মানুষের অ্যানাটমি না জেনে মানুষের চিকিৎসা করতে পারবেন না। সাপোজ আমি একটা উদাহরণ দিই। প্র্যাকটিক্যাল, কিন্তু ওই যে বললাম আমার ক্লাস হবে কমপ্লিটলি প্র্যাকটিক্যাল। আচ্ছা, ব্লাড প্রেশার বেড়ে গেলে কেন মানুষের ব্রেন স্ট্রোক হয়? কার কি ধারণা? আসেন ওপেন ডিসকাশন করি, একেবারে আড্ডাবাজির মতো। বলেন কি কারণ হতে পারে? ব্লাড প্রেশার বেড়ে গেলে স্ট্রোক হওয়ার কারণ কি? হ্যাঁ, ব্লাড প্রেশার, প্রেশার তো বাড়ে হচ্ছে হার্টে, তাই না? ব্লাড নিয়ে কাজ করে কে? হার্ট, তাই তো? হার্ট কাজ জি করতেছে, স্যার। ব্রেইন হইলো মাথায়। কারণটা কি বলেন? হ্যাঁ হ্যাঁ নাজিম ভাই, শিওর। না, আমি বলতে চাইছিলাম এটা হচ্ছে গিয়ে ওই যে হাবিবুর রহমান ভাই বলুক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হাবিব সবার ভাই চুপ করে ওপেন আছে, ডিসকাশন, আমাদের কিন্তু কথা কয় না। ওপেন ডিসকাশন, যে কেউ বলতে পারেন, যার যা মনে হয়, যা ইচ্ছা বলেন, সমস্যা নেই। কেন? আসেন আচ্ছা, প্র্যাকটিক্যালি উনি মনে হয় শিখি। বলবেন, উনি মনে হয় আসসালামু আলাইকুম স্যার, কামরুল ইসলাম নোয়াখালী থেকে বলছি। হ্যাঁ, জি জি, আজকে ওয়ালাইকুম আমার আসসালাম। প্রথম ক্লাস। জি স্যার, স্যারের আলোচনা শুনতেছি, খুব ভালো লাগতেছে স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ এভাবে আলহামদুলিল্লাহ।
আম, সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপনের জন্য। স্যার আসলে আমি খাঁটি নোয়াখাইল্লা, আমি হ্যাঁ মাঝে শিওর। মধ্যে নোয়াখাইল্লা কথাটা তো কমু, বুঝলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, না হ্যাঁ, বুঝলেও আলহামদুলিল্লাহ। না আমি এখন আমি নাজিম কুমিল্লা, নাজিম ভাই কিন্তু অতএব যথেষ্ট আমি ডিস্টার্ব বুঝবো। করতেছে। না আচ্ছা স্যার, উনি আমি ক্লাসে ব্লাড থাকলে কিন্তু ক্লাস প্রেশারের, অনেক মজার হয়। জি নাজিম ভাই থাকলে মজা হয়, যে সব জায়গাতেই নাজিম ভাই যেখানে যান সেখানেই মজা, হুম, উনি রসিক মানুষ। স্যার হ্যাঁ, ব্লাড প্রেশার সম্পর্কে আমার যেটা ধারণা, মানে আমি হুম, যেহেতু ওপেন ডিসকাস, আমি আমার ধারণাটাই বলছি। হ্যাঁ হ্যাঁ যেহেতু শিওর। এটা প্রেশারটা ব্রেনে চাপ পড়ে হয়তো বা ব্লাডের, যে কারণে ব্লাড নিতে পারে না, ব্রেন চাপটা নিতে পারে না, হয়তো বা এই কারণে হতে পারে। এটা আমার খেয়াল থেকে বলা আর কি স্যার, বাকিটা আপনার কাছ থেকে শোনার অপেক্ষায়। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কারো কোনো আইডিয়া? আসেন ওপেন ডিসকাশন করি। কামরুল ভাইকে থ্যাংক ইউ। আর কারো কোনো আইডিয়া থাকলে আসেন শেয়ার করি। বাকিরা তো স্যার কথাই বলেন না, ওনারা কি লজ্জায় বলেন না, নাকি ভয়ে বলেন না, নাকি কেন? ইতস্তত বোধ করে আসসালামু কথা আলাইকুম বলেন? স্যার, কথা শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি হাবিব ভাই। জি, আমার ধারণা যেহেতু প্রেসার বেড়ে গেছে, এখানে তো নরমাল নাই। হ্যাঁ কিন্তু স্ট্রোক কেন করবে? কোথায় হার্ট কোথায় ব্রেইন? ব্রেইনে স্ট্রোক কেন হবে? প্রেসার বেড়ে গেছে বুঝলাম, যেহেতু স্ট্রোক নরমাল হইতে নাই, হবে কেন? প্রেসারটা বেশি হচ্ছে। এটা ব্রেনে, হ্যাঁ কল আসছে একটা, সরি। হুম হুম, শুনতে পাচ্ছি। স্ট্রোক হয় যখন, তো ব্লাডটা তো প্রেসারে প্রেসারে বেশি জমা হয়, তখন ওইখান থেকে ওই নার্ভ গুলা ঠিক মতো এখানে যথেষ্ট পরিমাণ সংকুচিত যে থাকে, ওটা মানে চাপ পড়ে, বেশি চাপ পড়ার কারণে সঠিকভাবে আসতে পারে না সে তো। আহ, বেশি প্রেসারের কারণে হয়তো বা নার্ভ ফেটে যায়, তখন ওখানে রক্তক্ষরণ হয়, তখন স্ট্রোকটা হয়, এরকম আমার ধারণা। আচ্ছা থ্যাংক ইউ। তো স্যার হ্যাঁ অ্যাকচুয়ালি উত্তর যারা দিয়েছেন। আমার হার্টটা হ্যাঁ যদিও আমার বুকের মধ্যখানে, কিন্তু আমার এই হার্ট থেকে যে ব্লাড সাপ্লাই হয়, এই সাপ্লাই হওয়ার জন্য যে রক্তনালিকা দরকার, সেটা হচ্ছে গিয়ে আমার শিরা হোক কিংবা ধমনী হোক, এটা তো পুরো শরীর জুড়ে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, এবং ক্রমশ এটা সংকীর্ণ, ক্রমশ এটা সূক্ষ্ম হতে থাকে। ব্রেইনে, ব্রেইনের অভ্যন্তরে যেই সাপ্লায়ার, অর্থাৎ যেই নালীগুলো ব্লাড সাপ্লাই দেয়, সেগুলো কিন্তু খুবই সূক্ষ্ম, মানে অন্যান্য নালী হিসেবে খুবই এক্স্যাক্টলি। সূক্ষ্ম। এখন হুম যখন হুম ব্লাড প্রেশারটা বেড়ে যায়, তখন আহ, মানে হচ্ছে গিয়ে ব্লাডের যে নালীগুলো থাকে, অর্থাৎ যে শিরা কিংবা ধমনী, এরা কিন্তু খুবই প্রসারিত হতে থাকে। হ্যাঁ, এবং এদের কিন্তু হুম, প্রসারিত হওয়ার জন্য একটা হচ্ছে গিয়ে লিমিট আছে। আনলিমিটেড তো না যে যত ইচ্ছা প্রসারিত হবে। যখন প্রচন্ড রকমের চাপ তৈরি হয়, তখন একটা পর্যায়ে এসে সহ্য করতে না পেরে এই নালীগুলো ফেটে যায়, ফেটে গিয়ে মস্তিষ্কের ভিতরেই রক্তক্ষরণ হয়। তো এই ঘটনাটাই হচ্ছে গিয়ে তখন বলা হয় যে এটা স্ট্রোক। মস্তিষ্কে রক্তক্ষরণ যদি হয়, নালী ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়, তখন ওই অবস্থাটাকে বলা হয় স্ট্রোক। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। তো আচ্ছা, আপনারা একটা খাতা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তাই তো? আমি একটু জাস্ট আপনাদেরকে, যেহেতু প্র্যাকটিক্যাল, সো আমি একটু প্র্যাকটিক্যাল হচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে এরকম তো আর থাকবে না, এটা জাস্ট আজকের এই টপিকের জন্য। ঠিক আছে, আমি ইউজুয়ালি এগুলি কম্পিউটারে এবং হচ্ছে আপনার স্লাইডে দেখাবো। আজকে জাস্ট বলে দিই, মনে করেন এটা একটা ব্লাড ভেসেল, ঠিক আছে, অর্থাৎ এটা একটা রক্তনালী। এটা একটা রক্তনালী, লাইক মনে করেন এরকম। হুম, এরকম রক্তনালী। এখন এই রক্তনালীগুলির এই সাইডে হচ্ছে এরকম টাইলস, টাইলসের মতো, আমরা যেমন ফ্লোরে টাইলস লাগাই এরকম কাভারিং থাকে। ঠিক আছে, এর ভিতর দিয়ে হচ্ছে ব্লাড পাস করে। ওকে, এখন কথা হচ্ছে এই রক্তনালীগুলির এই যে টাইলসটা, এই যে কাভারিংটা, এটা স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক থাকে, কিন্তু যখন এর ভিতর দিয়ে প্রচুর পরিমাণে প্রেসার পড়ে, হ্যাঁ, ব্লাড অতিরিক্ত হইলে, যে মানে তাইলে কি ও অনেক বেশি ব্লাড পাস হয় তা না কিন্তু, ঠিক আছে, মানে ব্লাডের
ব্লাডের গতিটা যদি বেশি হয়, ঠিক আছে, গতিটা যদি বেশি হয়, তাহলে এই যে ওয়ালটাতে, ঠিক আছে, এই ওয়ালটাতে প্রেসার পড়ে যায় বেশি, ঠিক আছে। এই প্রেসার পড়ে যাওয়ার কারণে অনেক সময় হয় কি, এটা রাপচার্ড হয়ে যায়, ছিঁড়ে যায়, ঠিক আছে, অনেক সময় এটা কি ছিঁড়ে যায়, একটা ঘটনা, ঠিক আছে। আরেকটা হচ্ছে ছিঁড়ে না গিয়ে এই যে আপনার এই টাইলস গুলি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আপনি ফ্লোরের উপরে যদি আপনি হাঁটাচলা করতেছেন, দ্যাটস ওকে। আপনি যদি ফ্লোরের উপরে ট্রাক চালায় দেন, টাইলসের উপর দিয়ে যদি ট্রাক, বাস এগুলো চালায় দেন, টাইলস গুলি ভেঙে যাবে। এক্স্যাক্টলি তাই হয়, প্রেসারের কারণে টাইলস গুলি ভেঙে যায়। যদি আমরা এইভাবে কল্পনা করি, এই যে টাইলস গুলি দেখতেছেন, এই টাইলস গুলি ভেঙে যায়, ঠিক আছে। এই টাইলস গুলি ভেঙে যাওয়ার কারণে ওয়ালটা ক্ষতিগ্রস্ত হয় এবং এই ব্লাডটা ভিতরে জমে যায়, ঠিক আছে। তো কথা হচ্ছে এই দুইটা জিনিস হয়, ঠিক আছে। একটা হচ্ছে ছিঁড়ে যাওয়া, যেটাকে আমরা কি বলি, এটাকে আমরা হেমোরেজ বলি ইউজুয়ালি, ঠিক আছে, ইউজুয়ালি হেমোরেজ বলি। এই হেমোরেজ কিন্তু ব্রেইনের জন্য না, বডির যে কোনো জায়গায় হতে পারে, ইন্টারনাল হেমোরেজ হতে পারে, ঠিক আছে। তবে এটাকে কি বলা হয়, ব্লাড ছিঁড়ে গিয়ে যদি ব্রেইনের বাইরে, অর্থাৎ এই ব্লাড ভেসেলের বাইরে, ব্রেইনের বাইরে না, ব্রেইনের মধ্যে কিন্তু ব্লাড ভেসেলের বাইরে যদি রক্ত জমে যায়, তাহলে এটাকে আমরা কি বলি, হেমাটোমা বলি, হেমাটোমা, ওকে, এটাকে হেমাটোমা বলি। আর যদি ব্লাড জমে যায়, সেটাকে আমরা কি বলবো, মনে করেন ক্লট হয়ে গেছে, জমে গেছে, ঠিক আছে। এই ক্লটেড এই ফ্যাক্টর, এটাকে আমরা কি বলি, স্ট্রোক বলি, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে, হার্টের সাথে স্ট্রোকের কি সম্পর্ক, হার্টের সাথে স্ট্রোকের কি সম্পর্ক, এটা তো প্রশ্ন, তাই তো। হার্ট হচ্ছে বুকের মধ্যে, স্ট্রোক হয় ব্রেইনে, হার্টের সাথে কি সম্পর্ক, সম্পর্ক হচ্ছে এটাই যে লাইক, এটা হচ্ছে হার্ট, ঠিক আছে। আমি আঁকতে পারি না ভালো, তারপরেও বোঝানোর স্বার্থে মনে করেন এটা হচ্ছে হার্ট। তো ব্লাড প্রেশারটা আসলে কি জিনিস, ব্লাড প্রেশারটা হচ্ছে, হার্টটা একটা, মনে করেন হার্ট হচ্ছে একটা বল, ওকে, এই আমার হাতের মধ্যে হার্ট হচ্ছে একটা বল, ঠিক আছে। এই বলটা যখন এরকম থাকে, তখন এই হাতের ভিতরে কিন্তু খুব সামান্য পরিমাণ ব্লাড আছে বা কিছুই নাই। হার্ট হার্ট এরকম প্রসারিত হবে, হার্টের এই পাশ ওই পাশ, এই আঙ্গুলের ফাঁকাগুলি দিয়ে, মনে করেন উদাহরণ, ব্লাড এসে হার্টের ভিতরে জমলো, আবার হার্টটা এরকম করলো, তার মানে কি, এই ভিতরের ব্লাডগুলি বিভিন্ন ক্যাপিলারি দিয়ে, ভেইন দিয়ে বডির বিভিন্ন জায়গায় চলে গেল, হার্ট আবার প্রসারিত হইলো, ব্লাড আবার সারা বডি থেকে এসে হার্টে জমা হইলো, হার্ট আবার এরকম করলো, আবার ব্লাড বিভিন্ন দিকে চলে গেল, ঠিক আছে। এই যে হার্টটা এইভাবে কন্ট্রাক্ট করতেছে, হ্যাঁ, রিল্যাক্সেশন এন্ড কন্ট্রাক্ট করতেছে, এর ফলে যে প্রেসারটা, এর ফলে কিন্তু ব্লাডটা আমাদের বডিতে যায়। তাহলে এর ফলে যে প্রেসারটা ইয়েতে, ভেইনের মধ্যে, আর্টারির মধ্যে পড়ে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হেমোরেজও হতে পারে, ক্লটও হতে পারে। হেমোরেজ হয়ে গেলে সেটাকেও আমরা ওয়ান কাইন্ড অফ স্ট্রোক, এবং ক্লট হয়ে গেলে তো এটা কমপ্লিটলি স্ট্রোক, ঠিক আছে। তো হেমোরেজ আর ক্লটের মধ্যে একটা পার্থক্য আছে, আমি বলতেছি বিষয়টা। তো ঘটনা হচ্ছে, হার্টটা কন্ট্রাক্ট করার ফলে এই যে হার্ট থেকে যে পাইপগুলি, যেই ভেইনগুলি হচ্ছে বডিতে, যে আর্টারিগুলি বডিতে বিভিন্ন জায়গায় গেল, সেই আর্টারিগুলির ওয়ালের মধ্যে ব্লাডের যদি প্রেসার অনেক বেড়ে যায়, তাহলে সেটা হয় ছিঁড়ে যাবে, নইলে ওই যে ওয়ালটা ক্ষতিগ্রস্ত হয়ে ব্লাডটা ক্লট হয়ে যাবে, ঠিক আছে। তো ব্রেইনের মধ্যে কেন স্ট্রোকটা হয়, এই স্ট্রোকটা হাতেও হইতে পারতো, তাই না, হাতের ভেইন তো ছিঁড়ে যেতে পারে, পায়ের ভেইন ছিঁড়ে যেতে পারে, স্টমাকের ভেইন ছিঁড়ে যেতে পারে, ব্রেইনের মধ্যে কেন হয়, দুইটা কারণ। এক হচ্ছে, ব্রেইনটা কিন্তু প্রচুর কমপ্লেক্স, কমপ্লেক্স মানে প্রচুর কমপ্লেক্স, খুবই মানে এলোমেলো এবং খুবই হচ্ছে পেঁচানো, ঠিক আছে। এই ব্রেইনের ভিতরে মানে আপনার এই আর্টারি ভেইন গুলি মানে খুবই সরু, বডির সবচেয়ে সরু আর্টারি ভেইন বেশিরভাগ ব্রেইনের মধ্যে। আর আরেকটা যেটা কারণ, সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের বডিতে মোট যেই পরিমাণ অক্সিজেন আমরা নিঃশ্বাসের সাথে টানি, ঠিক আছে, তার 40%, মানে অ্যারাউন্ড 40% অক্সিজেন আমাদের ব্রেইনেই লাগে। আর হচ্ছে, আমরা যেই খাবার খাই, সবচেয়ে বেশি আমরা কি খাবার খাই,
শর্করা খাই, তাই না? শর্করা কি? কার্বোহাইড্রেট বেশি খাই। হ্যাঁ, শর্করা কি? বেসিক্যালি গ্লুকোজ, তাই তো? আমাদের ব্রেইনে প্রচুর পরিমাণ গ্লুকোজ লাগে, ঠিক আছে? প্রচুর পরিমাণ গ্লুকোজ লাগে। তাহলে আমাদের ব্রেইনে এই যে যেহেতু অক্সিজেন এবং গ্লুকোজ, হ্যাঁ, প্রয়োজন বেশি, এই জন্য আমাদের ব্রেইনে ব্লাড সাপ্লাইও প্রয়োজন হয় অনেক বেশি, ঠিক আছে? পুরো স্টমাক কত বড়, ঠিক আছে? 3টা 4টা ব্রেইন মিলে একটা স্টমাকের সমান, ঠিক আছে? কিন্তু ব্রেইনে স্টমাকের চেয়ে কয়েক গুণ বেশি ব্লাড দরকার পড়ে। তাহলে আমাদের হার্ট থেকে যে পরিমাণ ব্লাড হচ্ছে সারা বডিতে যায়, তার একটা বড় অংশ, বৃহৎ অংশ চলে যায় কোথায়? উপরে, হ্যাঁ, উপরে। উপরে কোথায় যায়? বেসিক্যালি ব্রেইনে যায়। আরো সব অর্গানেই যায়, কিন্তু ব্রেইনে অনেক বেশি যায়। এবং ব্রেইনের ক্যাপিলারি গুলি, ভেইন গুলি, আর্টারি গুলি খুবই সূক্ষ্ম হওয়ার কারণে ব্রেইনে স্ট্রোকের ইয়েটা বেশি হয়, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি এই বিষয়টা এই জন্য বললাম যে আমাদের কোথায় হার্ট আর কোথায় ব্রেইন, কিন্তু এই হার্ট আর ব্রেইনের এই যে সম্পর্ক, হ্যাঁ, হার্টে ব্লাড প্রেশার বেশি হইলে ব্রেইনে গিয়ে স্ট্রোক হয়, কেন হয়? হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হলে কিন্তু আপনি অ্যানাটমি ছাড়া কখনোই এই জিনিসটা আপনি মানে বর্ণনা করতে পারবেন না। আপনি যতই অন্য যা কিছু আপনি খুব ভালো বুঝেন, ঠিক আছে, আপনি যাই বুঝেন, কিন্তু অ্যানাটমি ছাড়া এই জিনিস আপনি কখনোই বুঝবেন না। না নিজে বুঝবেন, না পেশেন্ট এসে আপনার কাছে কান্নাকাটি করবে, কিন্তু আপনি তো ধরতেই পারেন নাই যে কি ঘটনা ঘটছে, ঠিক আছে? প্রেসার বেড়ে গেলে ঘাড়ের এখানে ব্যথা করে। কেন ঘাড়ের এখানে ব্যথা করবে? কারণটা কি? কারণটা কি? ওই যে অতিরিক্ত প্রেসারে যে ব্লাড উঠতেছে উপরের দিকে, এই জন্য ঘাড়ের এখানে ব্যথা করে, ঠিক আছে? এবার ওই যে স্ট্রোকের বিষয়টা, এখন যেটা বলতেছিলাম, হেমোরেজিক স্ট্রোকও হইতে পারে, আবার ক্লট হয়েও স্ট্রোক হইতে পারে। খেয়াল করেন, যদি এরকম একটা ভেইনের মধ্যে কোথাও এখানে মনে করেন ছিঁড়ে গেল, ঠিক আছে, এখানে ধরেন ছিঁড়ে গেল, ঠিক আছে, এখানে হচ্ছে রাপচার্ড হয়ে গেল, রাপচার্ড হয়ে গেল, ঠিক আছে, ছিঁড়ে গেল, কেটে গেল, তাইলে এর ফলে কি হবে? আপনার ব্লাডের একটা অংশ ব্রেইনের বাইরে গিয়ে, মানে ব্রেইনের ক্যাপিলারি গুলির বাইরে গিয়ে অন্য জায়গায় জমে যাবে, ঠিক আছে, অন্য জায়গায় জমে যাবে। তাইলে কি? অন্য জায়গায় জমে সেখানে ইনফেকশন হইতে পারে, ব্যথা হবে, ঠিক আছে? আর ব্রেইনে ইনফেকশন মানে সবচেয়ে টাফ ইনফেকশন, এক। দ্বিতীয় কথা হচ্ছে, যদি ফেটে গেল না, এটা আটকায় গেল এখানে, ঠিক আছে, মনে করেন এখানে আটকায় গেল, তাইলে কি হবে? মনে করেন এটা হচ্ছে টোটাল ব্রেইন, এটা হচ্ছে টোটাল ব্রেইন। এখন এটা তো আমি উদাহরণ দিচ্ছি কিন্তু, ঠিক আছে, এইভাবে করে তো আর্টারি এবং ক্যাপিলারি গুলি এইভাবে করে মনে করেন আছে, হ্যাঁ? তো এইখানে যদি এটা বাধা পড়ে, তাহলে আপনার ব্রেইনের এই অংশটাতে আর কিন্তু গ্লুকোজ এবং অক্সিজেন, ওই যে বললাম ব্রেইনের খাবার মূলত গ্লুকোজ এবং অক্সিজেন, এরা দুইজন কিন্তু পৌঁছাইতে পারবে না। তাইলে রেস্ট অফ ইউর ব্রেইন বেসিক্যালি কি? ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। দ্যাটস ওয়াই আপনার স্ট্রোক হইলে আপনার বডির একটা অংশ কি হয়ে যায়? প্যারালাইজড হয়ে যায়। প্যারালাইজড বলতে কি আসলে? ওই অঙ্গগুলি কি মারা গেছে? তা না, কিন্তু ওই অঙ্গগুলিতে জাস্ট নার্ভ সাপ্লাই নাই। কি সাপ্লাই নাই? নার্ভ সাপ্লাই নাই। নার্ভ সাপ্লাই ক্রস, ঠিক আছে? কেন? কারণ ওই যে ব্রেইনের বাকি অংশ তো খাবার পাচ্ছে না, খাবার না পাইলে সে নার্ভকে কিভাবে নারিশ করবে, পুষ্টি দিবে? তাহলে এই যে জিনিসটা আমি বর্ণনা করলাম, আপনি বলেন অ্যানাটমির জ্ঞান ছাড়া এটা কি আমি কোনোভাবে আপনাকে বুঝাইতে পারতাম না আপনি কাউকে বুঝাইতে পারবেন? পসিবল? সম্ভব না স্যার। পসিবল না। এটাই হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে? মানে অ্যানাটমি যে সরেয়া ক খ মানে বর্ণমালা, হ্যাঁ, মিলছে বিষয়টা, এটা ছাড়া আপনি কখনোই পেশেন্টকে বুঝাইতে পারবেন না। পেশেন্ট আইসা বলবে, আপনি ওইভাবেই লেখবেন, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা। পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা বলতে কি আসলে দুনিয়াতে কিছু আছে? লাইক মনে করেন আপনি গুগলে সার্চ করবেন, ঠিক আছে, গুগলে সার্চ করবেন যে হোয়াট ক্যান বি দ্য ডায়াগনোসিস অফ লাইক মনে করেন যে ভিসেরাল পেইন, অর্থাৎ এই যে পেটের দিকে ব্যথার কি ডায়াগনোসিস হতে পারে। এই যে আমি বললাম যে হোয়াট ক্যান বি দ্য ডায়াগনোসিস অফ ভিসেরাল পেইন, আপনি তো এটাও লিখতে পারবেন না। আপনি যে কোনো বই খুঁজবেন,
আপনি যে আপনার লাইক আপনি মনে করেন স্টুডেন্ট, আপনি স্যারকে প্রশ্ন করবেন, এটা করাও আপনার পক্ষে পসিবল না আপনি যদি এই টার্মিনোলজি না জানেন, অ্যানাটমি না জানেন। ঘটনাটা বুঝছেন কিনা? কেন অ্যানাটমি জানতে হবে? এটা হচ্ছে ফ্যাক্টর। ঠিক আছে, এটা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না, কোনো বইও ঘাটতে পারবেন না, আপনি বুঝবেনই না। ঠিক আছে। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে মানে আপনার এই যে রেপার্টরি করবেন, ঠিক আছে, বা মনে করেন মনে করেন আপনি প্রগনোসিস যেই জিনিসটা, ঠিক আছে, যে পেশেন্টের আরোগ্যের ক্ষেত্রে কিছু ভবিষ্যৎ কি কি হতে পারে, হোয়াট শুড বি দ্য প্ল্যান, আপনি কি করতে যান, বা পেশেন্টকে আপনি যদি বুঝাইতে যান, ঠিক আছে, বা আপনি নিজেও যদি বুঝতে চান, কেস টেকিং করবেন, আপনি লিখবেন, যে কেস অ্যানালাইসিস করবেন, আপনি কোনো একটা জিনিস বইয়ে ঘাটবেন, ডিকশনারিতে ঘাটবেন, কোথায় পাবেন? সব জায়গায় তো আপনাকে ওই অ্যান্টেরিয়রলি, পস্টেরিয়রলি, সুপেরিয়রলি, ভিসেরাল, ভেন্ট্রাল, তারপরে এই যে করোনারি, তারপরে মনে করেন আপনার এভাবেই তো বলে থাকবে, তাই না? পেলভিক, তারপরে মনে করেন যে আপনার এগুলাই তো বলে থাকবে। তো এগুলির মানে কি, ব্যবহারটা কোথায়, কোথায় আছে, না জানলে কিভাবে কি, কিভাবে কি? একটা জাস্ট আমি একটা জিনিস একটু বলি, আপনার প্রোস্টেট কোথায় থাকে এটা বলেন, কে বলতে পারবেন এই মুহূর্তে প্রোস্টেট প্রোস্টেট কোথায় হচ্ছে থাকে স্যার এবং কি? আমাদের হচ্ছে গিয়ে মূত্রনালী, অর্থাৎ আমাদের মূত্রথলি থেকে যে নালীটা এসেছে, সেই মূত্রথলি থেকে মূত্রনালীর আসার পথে মূত্রথলির ঠিক নিচের অবস্থানে আর কি প্রোস্টেটটা থাকে, এবং এটা হচ্ছে একটা গ্ল্যান্ড। এখান থেকে সে কিছু সিক্রেশন করে আর কি, যেটাকে বলা হয় প্রোস্টেট জুইস বলা হয়। প্রোস্টেট জুইস যেটা আমাদের বিশেষ বিশেষ কিছু কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা করে। ওকে, ফাইন ফাইন। আসলে প্রোস্টেটটা তাহলে কোথায় থাকে একজন বলতে পারবেন? নাজিম ভাই যেটা বলছে ঠিক আছে, হুম, নাজিম ভাই যেটা বলছে এটা ঠিক আছে, তাহলে প্রোস্টেট থাকে কোথায়? কোথায় এক্স্যাক্টলি উনি যেটা বলছে এটা আসলে কোথাকার কথা বলছে? কোথায় মূত্রথলি কোথায় থাকে, মূত্রনালী কোথায় থাকে, কোথায় থাকে? বুকে থাকে, পেটে থাকে, না পায়ে থাকে, না কই থাকে? নাভির নিচে আর anterior of bladder in pelvic cavity। হ্যাঁ হ্যাঁ, ঘটনা হচ্ছে প্রোস্টেটটা থাকে হচ্ছে, আচ্ছা, প্রোস্টেট কিন্তু ফিমেলদের হয় না, ঠিক আছে, প্রোস্টেট হয় শুধুমাত্র মেলদের। এবং আমাদের যেই মূত্র মূত্রাশয় আর কি, যেটা হচ্ছে আপনার মানে থলিটা, যেটা একটু আমি যদি আপনাদেরকে একটু জাস্ট এঁকে দেখাই, মনে করেন এই 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 এখানে হচ্ছে আমাদের মূত্রগুলি জমা হয়, এখান থেকে হচ্ছে মূত্রনালী বের হয়ে হুম, এই প্রোস্টেট গ্ল্যান্ডটা থাকে কোথায়, এই এরকম থাকে, ঠিক আছে। এবং সাধারণত আমাদের দুইটা পা যেখানে গিয়ে মিলিত হয়েছে, ঠিক আছে, যেখানে গিয়ে দুইটা পা মিলিত হয়েছে, ঠিক মানে পুরুষদের অন্ডকোষের পিছনে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, ঠিক আছে, ঠিক পিছনে। ওকে, এটা কিন্তু ঘিরে থাকে, হ্যাঁ, এই নালীটা যদি এরকম হয়, প্রোস্টেট গ্ল্যান্ডটা এইভাবে ঘিরে থাকে, ঠিক আছে। এই জন্য মনে করেন কেউ একজন আইসা আপনাকে বলল যে ওখানে ব্যথা হচ্ছে, তার ব্যথা হচ্ছে, ঠিক আছে, ওই জায়গাটাতে ঠিক অন্ডকোষের পিছনে ব্যথা হচ্ছে, বা তার প্রস্রাব করতে গেলে সে ইনফ্লামেশন ফিল করে, হ্যাঁ, ব্যথা ফিল করে, ঠিক আছে, বা প্রস্রাব ক্লিয়ার হয় না, তার প্রস্রাব কি ক্লিয়ার হয় না, সে বসে প্রস্রাব করে, মনে হলো যে ক্লিয়ার, সে উঠে হাঁটতে শুরু করছে, আবার টপ টপ করে প্রস্রাব করতে থাকে, ঠিক আছে। তো কেন হয়?
হোয়াট শুড বি দ্য রিজন? আপনি যদি মনে করেন যে আচ্ছা মনে হয় মূত্রনালী সংকুচিত হয়ে গেছে, মনে হয় কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হাবিজাবি, কিন্তু আপনি যদি প্রস্টেটের লোকেশনটা না জানেন তাইলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এক্স্যাক্টলি কি হয়েছে। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম পসিবিলিটি তার প্রস্টেটের কোন একটা প্রবলেম আছে, প্রস্টেট ইনফেকশন হতে পারে, অনেক কিছু হতে পারে, কোনো ক্যান্সার ট্যান্সার হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আপনাকে তো জানতে হবে এই গ্ল্যান্ডটা যে এখানে আছে এটা যে একটা গ্ল্যান্ড, গ্রন্থি। ঠিক আছে, এই জন্য ইচ এন্ড এভরি প্রত্যেকটা জিনিসের লোকেশন এবং সে কার সাথে সম্পৃক্ত। ঠিক আছে, তো প্রোস্টেট যদি বড় হয়ে যায় তাহলে কি হয়? প্রোস্টেট যদি বড় হয়ে যায় তাহলে এই যে নালীটা সংকুচিত হয়ে যায়। খেয়াল করছেন, নালীটা সংকুচিত হয়ে যায়, এই জন্য এই ইউরিনারি রিটেনশন হতে পারে, মানে প্রস্রাব না হওয়া বা ব্যথা হয়, জলে জ্বালাপোড়া করে এরকম। বুঝছেন ঘটনা? তাইলে এই যে প্রত্যেকটা জিনিসের লোকেশন জানা এবং তার সাথে অন্য অর্গানের কি সম্পর্ক এটা জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটা জিনিস আমাকে একটু বলেন, হ্যাঁ, স্প্লিন কোথায় কোথায় থাকে? স্প্লিন কি কোথায় থাকে? স্প্লিন, SPLEEN, স্প্লিন কোথায় থাকে? খুব সম্ভবত বাংলা অর্থ প্লীহা। বাংলায় মানে মেডিকেল সায়েন্সে বাংলায় আমি একটু দুর্বল, আমি ইংলিশে বলতেছি। কোথায় থাকে? নাজিম ভাই কি বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, স্প্লিন কোথায় থাকে, তাই তো? এটা ছিল প্রশ্ন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে লিভার রাইট সাইড, লিভারের রাইট সাইডে স্প্লিন কিন্তু থাকে স্টমাকের উপরের দিকে, হ্যাঁ, লিভারের নিচের দিকে, স্টমাকের উপরের দিকে। এটা কিন্তু রাইট সাইডে না, মানে লেফটে থাকে। ঠিক আছে, লেফট এবং মানে আপার, ঠিক আছে, লেফট এবং একটু উপরের দিকে, হ্যাঁ, লেফট সাইডে থাকে এবং হচ্ছে এটা আপনার, হ্যাঁ, লিভারের নিচের দিকে, লিভারের পিছনের দিকে, স্টমাকের উপরে থাকে। ঠিক আছে, আর আমাদের এই যে আহ, বুকের বুকের এখানে, সরি, দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন আমাদের বুকের বুকের শেষে, মানে আপনার থোরাসিক ক্যাভিটি অ্যাবডোমিনাল ক্যাভিটির মাঝখানে যে পর্দাটা থাকে যেটাকে আমরা ডায়াফ্রাম বলি, এই ঠিক ডায়াফ্রামের নিচে থাকে। ঠিক আছে, স্প্লিন। তো স্প্লিনের কাজটা কি? স্প্লিনের কাজটা কি খেয়াল করেন, আমাদের বডির ডিফেন্সিভ মেকানিজম, অর্থাৎ আমাদের বডিতে কোনো জীবাণু যদি ঢুকে যায়, ঠিক আছে, তাকে আহ, প্রতিরক্ষা দেওয়ার জন্য আমাদের বডির যে মেকানিজম, অর্থাৎ হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে, এই হোয়াইট ব্লাড সেল তৈরি করে কিন্তু স্প্লিন। ঠিক আছে, এখন কথা হচ্ছে কেন আমি স্প্লিনের কথা আনলাম। হুম, মনে করেন একজন পেশেন্ট এসে বলতেছে, স্যার, ডাক্তার সাহেব, এখানে অনেক ব্যথা। কি বলতেছে? এইখানে অনেক ব্যথা। এইখানে ব্যথা তো অনেক কারণে হতে পারে, গ্যাস্ট্রিকের কারণে হতে পারে, হার্টের কোনো সমস্যার কারণে হতে পারে, আবার মনে করেন স্প্লিনের কারণেও হতে পারে। ঠিক আছে, এইখানে ব্যথা তো অনেক কারণেই হতে পারে, সে কোনো আঘাত পেয়ে থাকতে পারে, তার এখানে রিবসটা ফেটে যেতে পারে, হয়তো সে অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ, রিবস বুঝুন তো, এই যে বুকের খাঁচাগুলির যে হাড়গুলি, অনেক কিছু হতে পারে। তা আপনি বুঝবেন কিভাবে ওয়াই, কেন হয়েছে এই ব্যথা, কিভাবে আপনি আপনি ধরবেন কিভাবে? খেয়াল করেন, এর জন্য কিন্তু আপনাকে ফার্দার ডায়াগনোসিসে যাইতে হবে, ফার্দার তাকে হিস্টোরি নিতে হবে, কি হয়েছিল আপনার। হ্যাঁ, কয়েকদিনের মধ্যে কি কোনো জ্বরে আক্রান্ত হয়েছিলেন? আপনার কি কোনো ক্যান্সারের হিস্টোরি আছে? আপনার কি কোনো মানে ইনফেকশনের হিস্টোরি আছে? নাই। আঘাত পাইছিলেন? না। মানে কখন হয়? খাওয়া দাওয়ার পরে হয় নাকি খালি পেটে বেশি হয়? ঠিক আছে, আপনি যদি সামনের দিকে ঝুঁকে যান তাইলে কি এটা কমে, নাকি আপনি হাঁটাচলা করলে বেড়ে যায়? কত হিস্টোরি নিবেন? তো কথা হচ্ছে এত হিস্টোরি আমি কেন নিব? কেন নিব? আমার তো একটা ওষুধ দিয়ে দিলেই হইলো, ব্যথা কমে যাবে। কিন্তু না, কিন্তু না,
হতে পারে তার স্প্লিনে কোনো একটা ইনফেকশন, এবং স্প্লিন ওই ইনফেকশনের কারণে স্প্লিন বড় হয়ে গেছে, এবং সেটাকে আমরা বলি স্প্লিনোমেগালি। মেগা মানে বড়, স্প্লিন ও মেগালি। ঠিক আছে, স্প্লিন বড় হয়ে গেছে, সেখানে কোনো একটা ইনফেকশন হতে পারে। ঠিক আছে না? না আপনি তো স্প্লিন যে ওখানে এটাই জানেন না, লাইক মনে করেন আমি আমি মুস্তাফিজ এটা জানি না। ঠিক আছে, হ্যাঁ স্প্লিনোমেগালি। আমি যদি এটা নাই জানি তাহলে আমি কি করব? আমি অন্যান্য বিষয়গুলো ভাববো। আমি মনে করবো গ্যাস্ট্রিকের প্রবলেম, তাই না? বা আমি মনে করতে পারি তার হার্টের সমস্যা। আমি বলবো আরে আপনার তো আপনি তো মইরাই যাবেন, আপনার তো হার্টের সমস্যা। আসলে কিন্তু তা না। এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, মানে আপনাকে অ্যানাটমি ছাড়া আপনি মানে এক পা আগাইতে পারবেন না। ঠিক আছে, এই জন্য আসলে আমাদেরকে অ্যানাটমি জানতে হবে। ওকে। আর আমি তো বললামই, আমি শর্ট নোট তৈরি করে দিব, এবং হচ্ছে আমি যেহেতু স্লাইড আমার ইংলিশে করা, আমি চতুর্থ ব্যাচের স্লাইড ইংলিশে করেছি, আপনাদের ব্যাচের স্লাইড প্রত্যেকটা ইংলিশেই করব, কিন্তু আমি কথা বলবো বাংলায়। আমি বলে দিব বাংলায়, কিন্তু থাকবে ইংলিশ। তাহলে আপনার কি হবে? ইংলিশও শেখা হবে, বাংলাও শেখা হবে। বাংলা শেখার কারণে আপনার সুবিধা হবে, আপনি বুঝতে পারবেন এবং বুঝাইতে পারবেন। আর ইংলিশ শেখার কারণে আপনার সুবিধা হবে কি? কি সুবিধা হবে ইংলিশ শেখার কারণে? আপনি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল জ্ঞানের সাথে আপনাকে রিলেট করতে পারবেন, সম্পৃক্ত করতে পারবেন। কারণ আপনি ছাড়া আর কেউ তো বাংলায় বলে না, আমি ছাড়া আর কেউ তো বাংলায় বলবে না। ঠিক আছে না? যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমাদেরকে তো নিজের ভাষায় শিখতে হবে। কিন্তু একজন ইন্ডিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, লাইক মানে আফ্রিকান, কেউ তো বাংলায় বলবে না, সবাই বলবে ইংলিশে। সব বই ইংলিশে, গুগল সার্চ করবেন ইংলিশ, ইউটিউবে যাবেন ইংলিশ, আপনি যাতে যান ইংলিশ, বাইজুসে যান ইংলিশ। তো আপনি ইংলিশ পড়তে হইলে, ইংলিশ বুঝতে হলে তো আপনাকে ইংলিশ জানতে হবে। এই জন্য আমার মানে আমি যেটা বলবো যে আমি মানে কেন আমার কাছ থেকে শিখবেন, আমি যদি বলি আর কি। ঠিক আছে, কারণ হচ্ছে আপনাকে বাংলা এবং ইংলিশ উভয় উভয় দিকে আপনি কম্পিটেন্ট হয়ে যাবেন। ঠিক আছে, সর্বশেষ একটা কথা আমি বলি। বেশ কিছুদিন আগে আমার আম্মা একটা হসপিটালে ভর্তি ছিলেন, এবং তখন ডক্টর প্রতিদিন 2 বার করে রাউন্ড দিত। ঠিক আছে, তো প্রথম দিকে কি হয়েছে যে ডক্টর, আমি দেখলাম ওই ডক্টর, আমি নাম বলতেছি না হসপিটালের, ওই ডক্টরকে মনে হলো যে তিনি একটু বোধহয় বিরক্ত, কারণ সরকারি হাসপাতাল ছিল, প্রচুর পেশেন্ট, উনি ঠিকঠাক মতো কাগজগুলি দেখতেছে না। এরপর আমি ভাবলাম যে না, আমি কাগজগুলি দেখি এবং আমি আমার আম্মার হিস্টোরিটা খেয়াল করি, হ্যাঁ সম্পূর্ণ মেমোরাইজ করি। আমি মোটামুটি কাগজগুলি দেখে হিস্টোরিটা মেমোরাইজ করে ফেললাম। এরপর থেকে ডক্টর যখনই আসে, উনি এসে কি করে, কাগজ ধরে, ফাইলটা ধরে, কিন্তু আমি কি করি, বলা শুরু করি, স্যার আমার আম্মার এই ছিল, ওনার আনকন্ট্রোল ডিএম, ওনার হাইপারটেনশন ছিল, ওনার এই ছিল, হ্যাঁ অত সালে ওনার হচ্ছে মাইল্ড মাইল্ড ফ্যাটি লিভার ধরা পড়ছিল, এই সেই, হ্যাঁ এরকম বলে ফেলি। বলার কারণে দেখা গেছে কি ওনার জন্য ইজি হয়ে গেছে। ঠিক আছে, ওনার জন্য ইজি হয়ে গেছে, উনি আর এখন ফাইল ধরে না। এরপর থেকে কি হলো, উনি আর এখন ফাইল ধরে না, উনি এসে পেশেন্টের কি অবস্থা জিজ্ঞেস করার সাথে সাথে আমি পাশে এসে বলতে শুরু করি, স্যার এই ছিল ওনার এই ছিল, আপনি সকালবেলা এই দিয়েছিলেন, তারপরে এই কারণে এইটা ওমিট করে ওইটা রানিং করে দিয়েছিলেন, ওনার ফ্লুইড চলতেছিল, সব আমি বলা শুরু করে দেই। তো এই জন্য ওনারা যখন মানে টিমে রাউন্ড দেয়, অর্থাৎ উনি এবং ওনার স্টুডেন্টরা সহ রাউন্ড দিচ্ছে টিম, তখন উনি কি করলো, বলে দিল কি যে আপনি বলেন তো কি কি হয়েছিল পেশেন্টের। ঠিক আমি বলতে থাকলাম, উনি বসে থাকলো, ওনার স্টুডেন্টরা শুধু শুনে নিল। তো কথা হচ্ছে জ্ঞান কোথায় কিভাবে কাজে লাগে আমরা বলতে পারি না, কিন্তু জ্ঞান কাজে লাগবেই। ঠিক আছে, জ্ঞান কাজে লাগবেই। সো আশা করি আপনারা মানে আমি জানি না, আশা করি বলতে মানে আমার মনে হচ্ছে যে খুবই অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক অনেক ধরনের আলোচনা হয়ে গেছে কিনা আমি জানি না, কিন্তু মানে যেই 2-3টা উদাহরণ দিছি, আমার মনে হয়েছে যে আমার কথাগুলি ছাড়া এই উদাহরণগুলি আমার ক্লাসের জিস্ট পয়েন্ট ছিল, চুম্বকাংশ ছিল। ঠিক আছে, তো এই ধরনেরই আমার ক্লাসে অনেক উদাহরণ আসবে, কারণ ওই তো বললাম আমি এই প্রফেশনের সাথে আমি অনেকদিন ধরে জড়িত, এবং আমি এটাই পড়ি। তো
তো আমার কাছে আসলে অনেক কেস, অনেক মানে বাস্তব উদাহরণ আমার কাছে অনেক বেশি ভ্যালু পায়, এবং আমি এগুলা আমার লাইফেও এগুলা খুব কাজে লাগে, আশা করি আপনাদের লাইফেও কাজে লাগবে। হুম। তো আজকে থেকে আহ, আপনাদের জার্নি শুরু হইলো। হোয়াট এভার আপনারা মানে ফিফথ ব্যাচে আপনারা রান করবেন কি করবেন না, হোয়াট এভার ইট ইজ, আমি জানি না, কিন্তু আমি হোপ করব যে হচ্ছে আমাদের ক্লাস মানে ক্লাসগুলি করবেন, এবং হচ্ছে মানে অন্তত ফ্রি ক্লাসগুলি করবেন, এই হচ্ছে বিষয়। জি। আমি গাইস বলছি আমি আসলে স্যার, হ্যাঁ আমি সরি একটু স্যার, আমার তো জরুরি দেরি কাজে, হয়ে যায়, আমি না না কেন সমস্যা যে নাই, দেরি আমি হয়ে যায়। জরুরি কাজে বাইরে গিয়েছিলাম, আমিও ছিলাম না, একটু জরুরি কাজে বাইরে গিয়েছিলাম, আচ্ছা আচ্ছা। আসছি মাত্র, এবং দেখতেছি ক্লাস শেষ, 10 মিনিট অ্যাটেন্ড করতে পারছি। যাই আচ্ছা হোক, আচ্ছা। এখন আমিও আশা করব যে যারা এখানে আজকে জার্নিতে ছিলেন, সবার আশা করি অপুর ক্লাসগুলা সবার ভালো লাগার কথা। উম, আপনাদের কেমন লাগলো দু একজন বলতে পারেন, বা অ্যানাটমির প্রয়োজনীয়তা বা অপু যেই এসপেক্ট থেকে আলোচনা করেছে। আর সবচেয়ে বড় ব্যাপার যে ও প্রতিনিয়ত রুগী সামনে থাকে, যেহেতু সে একটা সরকারি হাসপাতালে চাকরি করে, সবসময় রোগীর সামনে থাকে, এই জন্য প্র্যাকটিক্যাল এসপেক্ট থেকে আলোচনাগুলো আসবে, অ্যানাটমি ফিজিওলজি, এবং পরবর্তীতে আপনারা হোমিওপ্যাথিক্যালেও বিষয়গুলো জানতে পারবেন। তো যাই হোক, আর যারা নিউ কামার তাদের ভিতর থেকে একজন মন্তব্য করতে পারেন, আমাদের আয়োজন কেমন লাগছে সর্বোপরি। মনে হয় খুব একটা ভালো লাগেনি, সম্ভবত কেউ না রেসপন্স। ভালো লাগার কথা। এই যে মারুফা আপা, তুমি এত নাজিম উদ্দিন ভাই, আপনি আমাদের ওল্ড স্টুডেন্ট, নিউ কামার থেকে কাউকে জানতে চাচ্ছি, নতুন তো অনেকেই আছেন, অনেকেই নতুন, এনিওয়ান? একজন লিখে দিছে, সামনে কথা বলতে কোনো সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আমি কফিল বলছিলাম। হ্যাঁ কফিল উদ্দিন ভাই, জি। হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কি অবস্থা ভাই, ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। ক্লাস কেমন লাগতেছে? হ্যাঁ, আমি অবশ্য জয়েন করছি, খুব বেশিক্ষণ হয় নাই, তারপরেও যতটুকু সময় আমি আলোচনাটা পেয়েছি, এই ধরনের আলোচনা আসলে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের আলোচনা আমি বলারও খুব ইচ্ছা ছিল যে কোন সপ্তাহে তো 4 দিন ক্লাসের কথা শুনলাম, কোন কোন ডেটে এই আলোচনা হবে এটা জানাই দিলে আমরা। আমরা তো জানিয়েছি, আমাদের ফেসবুকে প্রচুর পোস্ট আছে, আপনি ওই নাম্বারে ফেসবুকটা একটু হোমিওডাইজার ফেসবুকে আসবেন, আসার পরে বা আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন, আমি আপনাকে লিংক এবং ইয়ে পাঠিয়ে দেব, ক্লাস রুটিন পাঠিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, আর একজন হাত তুলেছিলেন। জি, মিস্টার মিস্টার মরিয়ম, এটা আবার কেমন কথা হলো? উনি হাত তুলেছিলেন। জি স্যার, আমি নতুন স্টুডেন্ট, আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের ক্লাসগুলা। আচ্ছা, কাজে লাগবে মনে হচ্ছে। জি জি, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু আপনার আইডির নামটা খুব মানে উল্টা পাল্টা হয়ে না, গেছে। ওইটা আমার, না না এমআরটা, না না নামে শেষে ছিল এমআরটা, কিন্তু এখানে আগে দেখাইতেছে কেন জানি না। এটাই এটা একটা ইন্টারন্যাশনাল নিয়ম। নামের সব। ইন্টারন্যাশনাল নিয়ম হচ্ছে নামেরটা সবারই। আমরা যখন আপনাদের কেস টেকিং শেখাবো, তখন কিন্তু আপনাদের এই যে খাতাতে নাম লেখা রোগীদের শেখাবো, প্রথমে শেষের নাম, তারপরে অন্য। যে ধরেন কারোর নাম হচ্ছে আব্দুল আলিম, আপনাকে তখন লিখতে হবে আলিম আব্দুল, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, এই জন্যই আমার কিন্তু এমআরটা লাস্টে ছিল, এটা জাস্ট ওইটার এই জন্য শর্ট ফর্ম হিসেবে দেওয়া হয়েছিল। একটা অদ্ভুত জিনিস দাঁড়ায় গেছে, মানে আপনি হচ্ছে ট্রান্সজেন্ডার হয়ে গেছেন অলরেডি। ওকে, একটু জোকস করলাম, ডট মাইন্ড, ঠিক আছে? তাহলে আপনাদের উপকারে লাগলে আসলে আমাদের ভালো লাগবে।
আমাদের সমস্ত পরিশ্রম আপনাদের জন্য। পরবর্তী ক্লাসগুলা আশা করি আপনাদের কাছে রুটিন আছে, যাদের কাছে রুটিন নেই তারা আমাদের ফেসবুক পেজে একটু একটু ঘোরাঘুরি করলে রুটিন পেয়ে যাবেন, এবং যদি রুটিন না পান তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্রতিদিন আমরা পোস্টের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, যোগাযোগ করবেন। আশা করি আমাদের সকল ক্লাসই আপনাদের ভালো লাগবে, কারণ আমরা যতদূর জানি আমাদের প্রত্যেকটা টিচার যারা আছেন প্রত্যেকেই প্রচন্ড ব্রিলিয়ান্ট এবং আপনাদেরকে শেখাইতে পারবেন, সেই প্রত্যাশা আমাদের 100% আছে। যাই হোক, সবাই ভালো থাকেন। ক্লাস যেহেতু শেষ, স্যারের কিছু বলার আছে আর? না স্যার, আসলে সবাইকে থ্যাংক ইউ দিচ্ছি। আর হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে, আগামী রবিবারও ঠিক সেম টাইমে আমার ক্লাস থাকবে, আশা করি আপনারা থাকবেন। এটাই আর কি। সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। স্যার থ্যাংক ইউ স্যার। আরেকটা জিনিস, হ্যাঁ, আমাদের নাজিমউদ্দিন ভাই একটা ভালো কথা বলছেন, যারা আপনাদের পরিচিত জন আছে, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লিঙ্কটা শেয়ার করবেন, কারণ আগামী মাসের 25-15 তারিখ পর্যন্ত আমাদের উন্মুক্ত ক্লাস চলবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলা পোস্ট দেওয়া হয়, আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। আমাদের এই গ্রুপ আছে, একটা পার্সোনাল গ্রুপ, সেই গ্রুপেও আপনারা যুক্ত হতে পারেন। আমরা সেটা দিয়ে দিয়েছি আপনাদেরকে অলরেডি। অন্যদের ইনভাইট করলে আমরা চাচ্ছি যে এই প্রকৃত হোমিওপ্যাথিক ধারাটা সব জায়গায় ইস্টাবলিশড হোক, না তা না হলে যে অপহোমিওপ্যাথির মহামারী চলতেছে সেটা কখনোই বন্ধ হবে না। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, শুভরাত্রি। আমি বিদায় নিচ্ছি আজকের মতো। জি, কেউ কিছু বলতে যাচ্ছিলেন? আতিকুর রহমান সাহেব। না স্যার, বলতে চাই না কিছু। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও, শিবলি আপা নাকি? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। স্যার আপনার নাজিমউদ্দিন ভাইকে আমি এরপরে পার্মানেন্টলি বন্ধ করে রাখবো, কারণ আপনার হেডফোন ঠিক না করলে মুশকিল। যাই হোক, সবাই ভালো থাকেন, শুভরাত্রি। স্যার এখানে আমি কথাটা আরেকবার বলতে চাই, সেটা এখন তো শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। স্যার আসলে হেডফোনের সমস্যা না, এটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হয়ে যায় হঠাৎ করে। জি জি। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে নতুন আছেন আর কি, ওনাদের জন্য কি আলাদা কোনো গ্রুপ খুলেছেন? আমাদের তো অলরেডি হোমিওডাইজিস স্টুডেন্ট ফোরাম নামে একটা গ্রুপ আছে। আচ্ছা, শুধু ওটাতে, মানে হোয়াটসঅ্যাপে তো কোনো ইয়ে হয় নাই না? না না, হোয়াটসঅ্যাপে প্রতিদিন একই টাইমে একই লিংকে আসবে? একই টাইমে একই লিংকে আসবে এবং ক্লাস রুটিন দেয়া আছে, এবং যাদেরকে আপনারা মনে করেন তাদেরকে ক্লাস রুটিন সেখান থেকে নিয়ে দিয়ে দিতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তারা নক দেয় আমি সব তথ্য দিয়ে দেবো। ঠিক আছে স্যার, আপনি একটু ইনকল মেসেজে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দেন, যাতে সবাই নাম্বারটা কালেক্ট করে রাখতে পারে, আমার বিশেষ করে যেন জিজ্ঞেস করতে পারে। হোমিওডাইজেস্টের সব সর্বত্র আছে। হোমিওডাইজেস্ট পেজে গেলেই দেখেন হোয়াটসঅ্যাপ লেখা আছে, ওখানে ক্লিক করলেই হবে। তারপরে আমি লিখে দিচ্ছি 01797191852, 01797191852। আপনারা তাহলে এটা লিখে নিতে পারেন। নাম্বারটা সবাই কালেক্ট করে রাখেন। আর হোমিও ডাইজেস্টের ফেসবুক পেজ আছে, ইউটিউবে চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। ওখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে এবং আপডেট গুলো পাবেন ইনশাল্লাহ। জি, ধন্যবাদ নাজিমউদ্দিন ভাইকে। তাহলে সকলের এই নাম্বারটা উঠানো হলে আমরা ক্লাস বন্ধ করতে যাচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমাদের